৩৬৯ যাত্রী নিয়ে ফিরল হজের প্রথম ফিরতি ফ্লাইট। গমনাগমন নির্বিঘ্ন হওয়ায় হাজিদের সন্তোষ। ঈদ উদযাপন শেষে ঢাকামুখী কর্মজীবী মানুষ। 4 দিনের সফরে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক শুক্রবার। রাজনৈতিক সংকট উত্তরণের আশা দেখছেন ফখরুল। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ৩৬ জেলায় বইছে তাপপ্রবাহ। অস্বস্তি থাকবে আরও 1 সপ্তাহ, বলছেন আবহাওয়া অফিস। এবং এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ। পূর্ণ পয়েন্টে চোখ লাল সবুজদের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটে ফিরেছেন ৩৬৯ জন। আসা যাওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন হাজিরা। মুনতাসির মামুনের প্রতিবেদন। পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বোর্ডিং ব্রিজে তাদের স্বাগত জানায় পরিবারের সদস্যরা। আগের বারের চেয়ে এবছর হজ কার্যক্রম অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান হাজিরা। অনেক ভালো, কোনো ত্রুটি নাই। হজ ব্যবস্থাপনা মিনা, আরাফা, মুজদালিফা, মক্কা, মদিনা সব অনেক ভালো। আমরা প্রতিটা কাজ আমরা সুন্দরভাবে করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। ব্যবস্থাপনা এমনভাবে নিচ্ছে যে যেন হাজিদের কষ্ট না হয়। সকল সাংবাদিকদের উদ্দেশ্যে অনেক দোয়া থাকলো। দেশবাসী প্রচুর আমরা দোয়া করেছি এবং দেশবাসী আমাদের জন্য দোয়া করেছে, আমরাও করেছি। হজ আমাদের খুব ভালোভাবে পালন হয়েছে। খুব ভালো লেগেছে এবং ব্যবস্থাপনা খুব ভালো ছিল আমাদের জন্য। এবার কোনো অসুবিধা হয়নি। হজ করে এসে বলবো সবাই যেন আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দেয়। বয়স বেশি হলে হজ পালন অনেক কষ্টকর, তাই যুবক বয়সে হজ করা উচিত বলে মনে করেন অনেকে। আমাদের মতো বৃদ্ধ বয়সে না যাওয়াই ভালো। এরকম ইয়ং বয়সে যাওয়া খুবই জরুরি। আমাদের বৃদ্ধ যারা বয়স তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। দিন 5 কিলো 7 কিলো রাস্তা হাঁটতে হয়। মঙ্গলবার সারাদিনে 7টি ফ্লাইটে 2500-এর বেশি হাজি দেশে ফিরবে। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 11 জুলাই। এবার বাংলাদেশ থেকে 85,000-এরও বেশি সমর্থবান মুসলমান হজ পালন করতে সৌদি আরব যান। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ। অনেকটা স্বস্তিতে ঢাকা পৌঁছাতে পারছেন যাত্রীরা। আরও 1 সপ্তাহের মতো স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। বাস টার্মিনালে নেই আগের সেই যাত্রী চাপ। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে তারা, ফলে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। যাওয়ার পথেও রেলে তেমন ভোগান্তি হয়নি, ফেরার পথেও স্বস্তি। সঙ্গে ঈদকালীন সুখস্মৃতি নিয়ে ফিরছেন সবাই। সবার সাথে খুব সুন্দরভাবে আনন্দ করলাম, ঈদ ভাগাভাগি করলাম। ট্রেন লেট ছিল 50 মিনিটের মতো। আমাদের জার্নি মোটামুটি ভালোই ছিল। আসার সময় আমাদের কোনো কষ্ট হয়নি। আমাদের যখন দিনাজপুর আসা ওখানে একটু লেট ছিল, কিন্তু এদিক থেকে আর এদিকে সমস্যা হয়নি। এবারে এই যাত্রা অনেক ভালো ছিল, মানে কোনো ভোগান্তি নাই। ঈদের 3 দিন পরও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে রেলপথে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঈদের মধ্যে ছুটি পাই নাই, তাই এখন ছুটি পাইছি, তাই গ্রামের বাড়ি যাচ্ছি। বাবার সাথে দাদু বাসায় যাচ্ছি ঘুরতে। দিনাজপুরে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আরও 1 সপ্তাহের মতো ঈদের স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার। সপ্তাহখানেক আমাদের ঈদ সার্ভিস চলবে, কারণ যাত্রীর স্বাভাবিক চাপ আছে, কিন্তু ওরকম অতিরিক্ত চাপ এখনো আমরা অনুভব করিনি। বাসেও যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন। পথে নেই বড় কোনো যানজট। তবে গত কয়েকদিনের মতো ঢাকা ছাড়ার জন্য সড়ক পথে নেই যাত্রী চাপ। আজকের তেমন কোনো চাপ নাই, কালকেরও মোটামুটি ছিল, পরশুদিন প্রচুর চাপ ছিল। আশা যাত্রী আছে, ফেরা যাত্রী কিনে ওই 4-5 জন। যে ছুটিতে ঝিনাইদহ কালীগঞ্জ যাব পরিবার নিয়ে। কর্মজীবীরা ফিরতে শুরু করলেও রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সফরকালে বাকিংহ্যাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন অধ্যাপক ইউনূস। রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকটি রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবারের ওই বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা জানিয়েছেন তিনি। গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এদিকে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে দলের অবস্থান জানান তিনি। বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে। জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। 15 বছরের একটা ফ্যাসিস্ট রুল আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য এপ্রিল কোনোভাবেই উপযুক্ত সময়ে নয়, তাই ডিসেম্বরের আগেই ভোট হওয়া উচিত। সংস্কার চাই না, নির্বাচন চাই, এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। বিএনপি সংস্কারমুখী রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে সরকারের আকার ছোট করতে হবে। ইলেকশন সুষ্ঠু নির্বাচন করার জন্য এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসররা এখনো দেশের বাইরে বসে চক্রান্ত করছে। এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরানোর পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি। ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে 15-16 বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে এবং এই দেশকে একমাত্রিক এক রগা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের স্বাধীনতাকে পর্যন্ত বন্ধক রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে। করোনা ও ডেঙ্গুর বিস্তার রোধে সরকারকে আগে ভাগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান রিজভী। জনগণকে বাঁচানোর জন্য জনস্বার্থে তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে গাছা থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে সারা দেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা একটা পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন জিডি এবং ওই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারবে। দেশের 36 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, যা কয়েকদিন অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানায় 17 জুনের আগে অতিবৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে অসহ্য গরমে অতিষ্ঠ নগরবাসী। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়ছে তাদের জন্য। সুরাইমনের রিপোর্ট। প্রচণ্ড গরমে অস্থির নগরবাসী। গেল 2 দিন ধরেই এমন পরিস্থিতি। ঘরের বাইরে কর্মরত মানুষেরা একটু স্বস্তির জন্য গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে। গরমের হাত থেকে বাঁচার জন্য অনেকে ঝুঁকছেন ডাব এবং শরবতের দিকে।
নগরবাসী জানায় গরমের টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বের হলে গরমের তীব্রতা বেশি করে অনুভূত হয়। এসির বাইরে থেকে বের হলে আসলে প্রচুর পরিমাণ ঘাম হচ্ছে আর কি, আর ডিহাইড্রেশনের প্রবলেমও হচ্ছে, স্যালাইন ট্যালাইন খেতে হচ্ছে রেগুলারই। আর হলো গরমের মধ্যে বাইরে কাজকাম বলেন বা একটু বেরোলেই খুব কষ্ট হয় আর কি। কষ্টের কথা জানান শ্রমজীবী মানুষ। গ্রামে মানুষ পানি পাচ্ছে ঠিক আছে, কিন্তু গ্রামে যে পরিমাণ গরম আমার মনে হইতেছে ঢাকার চেয়ে গ্রামে বেশি গরম। প্রচন্ড গরমে শরীরে প্রচন্ড ঘাম পড়তেছে, ঘুম আসছে, ক্লান্তি। আবহাওয়া অফিস বলছে 36 জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। এজন্য দেশ জুড়ে এমন হাঁসফাঁস অবস্থা। গরমের তীব্রতা কমতে কয়েকদিন সময় লাগবে। গত কয়েকদিন ধরে যে তাপমাত্রার যে তাপপ্রবাহ চলছে সেটা আজকেও অব্যাহত থাকতে পারে এবং আগামীকালকে কিছুটা কমে যেতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ আরো 3-4 দিন মোটামুটি কম থাকবে। 17 জুনের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তিনি। তাপপ্রবাহের যে অসহনীয় অবস্থা আছে সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 16-17 তারিখ থেকে। তবে এর আগে তাপমাত্রা কিছুটা কমবে, যদিও কমবে তো তারপরও সেই তাপমাত্রা মানুষের অস্বস্তি কিছুটা থাকতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ফুটবল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এই ম্যাচ দিয়ে প্রায় 6 বছর পর জাতীয় স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। ঘরের মাঠের এই ম্যাচে পুরো 3 পয়েন্টের জন্য লড়বেন জামাল ভুঁইয়ারা। আর কোচ জানান বাংলাদেশের লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনার তুঙ্গে। দীর্ঘ অবসান ঘটিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঈদের রেশ কাটতে না কাটতেই জাতীয় স্টেডিয়ামে প্রিয় দলকে সমর্থক জোগাতে মুখিয়ে আছেন হাজারো দর্শক। সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান বাংলাদেশ দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরা। To be the best in this group because there's no other option than being the best of the 4 teams. And there are things we have been working on that tomorrow hopefully we will do better. ঈদের পরই খেলা হওয়ায় স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি কম থাকতে পারে, তবে গ্যালারির পরিস্থিতি যাই হোক না কেন ভালো খেলার প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। জানান পুরো 3 পয়েন্টের জন্যই লড়বে দল। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফ কোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট in football you need goals to score, and if you can keep a clean sheet you will get the 3 points. ম্যাচ ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় ফুটবল স্টেডিয়ামের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল নির্ধারণ। মাঠে বসে খেলা উপভোগের দর্শকদের আগ্রহ কম নয়। বাফুফে জানায় দুপুর 2টায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী রাজু আলাউদ্দিন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাজু, আপনি তো স্টেডিয়ামে আছেন, ম্যাচের একাদশ কেমন হতে পারে, আর এই স্টেডিয়ামে 6 বছর পর খেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। দর্শক, আমরা চেষ্টা করছি তাকে আবার তার সাথে সংযুক্ত হওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করব আমরা। সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ, সেই প্রতিশোধই এবার নিবে। আর সুন্নিসরা যারা হামজা সহ যে প্লেয়াররা আছেন, ইনশাআল্লাহ যদি মনে হয় সেরা পারফরমেন্স দিতে পারলেই জয় ছিনিয়ে আনা সম্ভব। কিন্তু গতকালকে সংবাদ সম্মেলনে কোচ বলেছেন যে নিজের পরিকল্পনা সঠিকভাবে যদি পরিকল্পনা কাজে লাগাতে পারে তাইলে ম্যাচ জিতবে। এর মধ্যে আপনি দেখেছেন যে পরিমাণ দর্শকের আমাদের আগেও দর্শকদের সাথে একাধিকবার কথা বলেছি, তারা যেটা জানিয়েছি হামজা শ্রমিক
মতো খেলতে পারে দেশের মাটিতে, তাইলে ভালো একটা ফল বয়ে আনবে, সেই প্রত্যাশাই করছে। এর মধ্যে আপনি অনেক পরিমাণ দর্শক, কিছুক্ষণ আগে একটা গেট ভেঙেও দর্শক ঢোকার চেষ্টা করেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ। এই ছিল আমার কাছে এখান থেকে। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে বছরের এই সময়টাতে ফ্লু জাতীয় ভাইরাসের সংক্রমণ বেশি থাকে, তাই অন্য ভাইরাসের মতো করোনারও আগমন ঘটেছে। তবে সুস্থ থাকতে নিয়মিত মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। এদিকে করোনা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সাধারণ মানুষ। উষা ফেরদৌসের প্রতিবেদন। 2019 সালের শেষ দিকে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস আবারও ফিরেছে প্রকৃতিতে। 2 বছরেরও বেশি সময়ের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রাণ হারায় 8.5 লক্ষাধিক মানুষ। সে সময় বিজ্ঞানীরা বলে দিয়েছেন সহজেই নির্মূল হবে না ভাইরাসটি। হয়েছেও তাই। বছর 4 পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত রোববার পর্যন্ত প্রতিবেশী ভারতের 3 রাজ্য গুজরাট, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে 6,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বাস, ট্রেন সহ জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরার অনুরোধ করেছে বিভিন্ন মন্ত্রণালয়। তবে বিষয়টিকে আমলে নিচ্ছেন না সাধারণ মানুষ। আতঙ্ক যত হবে তত তার ভিতরে তত রোগবালার ইয়াটা বৃদ্ধি পাবে। ভাইরাস তো সবসময় থাকবে, ভাইরাস তার যায় না। অনেক সময় নিয়ন্ত্রণ থাকে, আবার মানুষের কারণে আবার অনিয়ন্ত্রিত হয়ে যায়। আমাদের সচেতনতাই সবচাইতে সামনের দিকে আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক মিজানুর রহমান। সাধারণত এপ্রিল থেকে নভেম্বর আমরা হিসাব করে থাকি, এই সময়ই আমরা সাধারণত ইনফ্লুয়েঞ্জার পেশেন্টগুলো পেয়ে থাকি এবং এই ইনফ্লুয়েঞ্জার পেশেন্টগুলোর উপর সার্ভিলেন্স করতে গিয়েই কিন্তু ওমিক্রনের নতুন ভ্যারাইটি, বিশেষ করে XFC এবং জিটাই বেশি এগুলো ধরা পড়ছে এবং খুব বেশি না, এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো পর্যায়ে যায় নাই আসলে। এখনকার যে করোনার যে সাব ভেরিয়েন্টগুলো আছে সেগুলোতে যে ইনফেকশন হচ্ছে মেইনলি শ্বাসনালীর উপরিভাগ। শ্বাসনালীর উপরিভাগ হলে একটু গলা ব্যথা, একটু কাশি, এগুলো হচ্ছে। তো শ্বাসনালীর উপরিভাগ যদি আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে আসলে উদ্বেগের কোনো কারণ নাই। তবে কোভিড-19 থেকে বাঁচতে টিকার বিকল্প নেই বলেও জানান তিনি। চিকিৎসার চাইতে প্রতিকারটাই বেশি জরুরি। যেমন আমরা মাস্ক পরব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, হ্যান্ড হাইজিন মেনটেন করব। তারপরেও যদি আমরা অসুস্থ হই আমরা ঘরে স্টে করব, খুব বেশি না, কিছুদিন আমরা স্টে করলে ওয়েল ফিল করলে আবার আমরা কাজে ব্যাক করব। সর্বোপরি আমাদের ভ্যাকসিনের কোনো বিকল্প নাই, কিন্তু ভ্যাকসিন কিন্তু আমাদের নিতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভ্যাকসিন নিলে করোনা কি হবে না? না, করোনা হবে, কিন্তু করোনার যে সিভিয়ারিটি সেটা হবে না। অধিকাংশ ভাইরাসেই সরাসরি কোনো ওষুধ নেই, তাই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার মিজান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্তে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে ভারতের কুশমন্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় বিজিবি তাদেরকে আটক করে। এদের মধ্যে 2 জন নারী, 2 জন পুরুষ ও 9 জন শিশু। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 3 শিশু সহ 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে আনন্দবাস সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় তাদের। এবারে আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর গার্জের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির এক স্কুলে সংঘটিত হত্যাকাণ্ডকে ভয়াবহ ট্র্যাজেডি আখ্যা দিয়েছে মেয়র এলকে কাহর। স্থানীয় গণমাধ্যম বলছে সকাল 10টার দিকে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। প্রায় 1 ঘন্টা 2টি শ্রেণীকক্ষে তাণ্ডব চালায় বন্দুকধারী। এরপর সেখানে পুলিশ উপস্থিত হয়। নিহতদের 7 জন স্কুলের শিক্ষার্থী, অন্যজন শিক্ষক। এবারে ক্রিকেট। মাত্র 29 বছর বয়সে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই উইকেট কিপার ব্যাটার ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছে।
টি-20-তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি 106টি খেলা এবং সর্বোচ্চ 2275 রান সংগ্রাহক হিসেবে নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ওয়ানডে ফরম্যাটে তিনি 61টি ম্যাচ খেলে 1993 রান করেছেন, তবে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়নি। আইসিসির হল অব ফেমে নতুন করে 7 জন কিংবদন্তি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লন্ডনের ঐতিহাসিক অ্যাবি রোড স্টুডিওতে এক জমকালো অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ঘোষণা দেন। এর মাধ্যমে ক্রিকেট ইতিহাসের পাতায় আরও 7টি নাম চিরস্থায়ীভাবে জায়গা করে নিল। তারা হলেন MS ধোনি, ম্যাথু হেইডেন, ড্যানিয়েল ভেটোরি, হাশিম আমলা, গায়েস স্মিথ, সারা টেইলর ও সানা মির। তালিকায় থাকা সানা মির পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই সম্মানে ভূষিত হলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 369 যাত্রী নিয়ে ফিরল হজের প্রথম ফিরতি ফ্লাইট। গমনাগমন নির্বিঘ্ন হওয়ায় হাজিদের সন্তোষ। ঈদ উদযাপন শেষে ঢাকামুখী কর্মজীবী মানুষ। 4 দিনের সফরে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক শুক্রবার। রাজনৈতিক সংকট উত্তরণের আশা দেখছেন ফখরুল। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। 36 জেলায় বইছে তাপপ্রবাহ। অস্বস্তির থাকবে আরও 1 সপ্তাহ, বলছে আবহাওয়া অফিস। এবং এশিয়ান কাপ বাছাইয়ের সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ। পূর্ণ পয়েন্টে চোখ লাল সবুজদের, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।